জাদুর নকশা এটি একটি জাদুর তকবির। যারা বশীকরণ করতে চান, বশীকরণ করতে চাইলেও বশীকরণ করতে পারছেন না, প্রচুর অর্থ সম্পদ ব্যয় করেছেন, অনেক টাকা পয়সা নষ্ট করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে যে বশীকরণ, সেই বশীকরণটা আজও আপনারা করতে পারেন না। আসলে বশীকরণটা কি? বশীকরণ কেন হয় না? বশীকরণ কি বিষয়? এই বশীকরণটা কিভাবে সম্ভব? এই বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তবে আজকে আমি আপনাদেরকে জাদুকরি একটি নকশা নিয়ে কথা বলব। প্রাচীন একটি কিতাব থেকে আপনাদেরকে একটি নকশা আপনাদেরকে দেখাবো বা শেখাবো। যে নকশাটি আলোচনা করব, এই নকশাটা দিয়ে আপনারা বশীকরণের মূল ধারার যে বশীকরণগুলো সেগুলো করতে পারবেন এই নকশার মাধ্যমে। এই নকশাটা দিয়ে আপনারা মূল ধারার যে বশীকরণগুলো সেগুলো করতে পারবেন। কিন্তু এই বশীকরণ ক্রিয়া, এটার অনেকগুলো নিয়ম রয়েছে, যে নিয়মগুলো আসলে মূলত কঠিন এবং খুবই বিপজ্জনক। তো আমি সহজ দুটি নিয়ম নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং সহজ দুটি নিয়ম আপনাদেরকে বলে দেব। দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা। ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, আন্তরিক মহাব্বত জানিয়ে আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে জাদুকরণী একটি বশীকরণ। এই জাদুকরণী বশীকরণ, এই বশীকরণটা অন্যান্য বশীকরণের থেকে সম্পূর্ণরূপে আলাদা। তো যারা কঠিন নকশা অঙ্কন করতে পারেন না, সঠিকভাবে বশীকরণের কাজগুলো করতে পারেন না, তাদের উদ্দেশ্যে আজকের এই বশীকরণ ক্রিয়াটা আমার থাকবে। এই বশীকরণটা সম্পূর্ণ আলাদা। এটাকে বলা হয় জাদুর একটি নকশা। এটাকে বলা হয় সোলেমানি, একটি মোহরে সোলেমানি। মোহরে সোলেমানি, এই নকশাটা মোহরে সোলেমানির নকশা। এটা একটা প্রাচীন কিতাবের নকশা। এই নকশা দিয়ে আপনারা খুব সহজেই বশীকরণ ক্রিয়াগুলো করতে পারবেন। তো এই বশীকরণটা করার জন্য যে মাধ্যমগুলো রয়েছে তার ভিতর থেকে আমি দুইটা নিয়ম বা তিনটা নিয়ম আপনাদের সামনে আমি ব্যক্ত করব। তিনটা নিয়ম আপনাদেরকে বলে দিব এবং তিনটা নিয়ম আপনাদের সামনে আমি রাখব। এই তিনটা নিয়মই হচ্ছে মূলত এই নকশার সহজ মাধ্যম। এছাড়া যতগুলো নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদের জন্য খুবই কষ্টদায়ক এবং খুবই কষ্টকর হয়ে যাবে, যার কারণে সেগুলো আপনাদের জন্য করা কঠিন হয়ে যাবে, আপনারা করতে পারবেন না। বেধায় আমি সেই নিয়মগুলো আপনাদের সামনে বলতে যাচ্ছি না বা বলতে চাচ্ছি না। আপনাদেরকে যে নিয়মটা আমি বলবো সেই নিয়মটা আপনারা যাতে প্রত্যেকেই করতে পারেন, এই নিয়মটা যেন সবাই মিলে এই নিয়ম দিয়ে কাজ করতে পারেন, এই জন্য আমি সহজ যে নিয়মগুলো সেই নিয়মগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। আর বাকি যে নিয়মগুলো ওগুলো তান্ত্রিকদের জন্য শোভনীয়। এটা সাধারণ জনগণ, সাধারণ মানুষ যারা রয়েছেন তারা এটা করতে পারবেন না, যার কারণে সেই নিয়মগুলো আপনাদেরকে আমি দিব না বা করতে বলবো না। তো আপনারা সাধারণ যে নিয়মগুলো রয়েছে সেগুলো দিয়ে যেন কাজ করতে পারেন, সেই জন্য আমি তিনটা নিয়ম আপনাদের সামনে ব্যক্ত করব। প্রতারক নারী, প্রতারক পুরুষ, যাকে আপনি কথার ভিতরে আনতে পারেন না, যাকে আপনার কথা মতো চলাতে পারেন না, বশীকরণের কাজ যেগুলো আপনারা করতে চান, আদৌ সেই মানুষটিকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন, সেই মানুষটি আপনার নিয়ন্ত্রণে আসতেছে না। অনেকের কাছে টাকা পয়সা দিয়েছেন, টাকা পয়সা দিয়ে ধরা খেয়েছেন, টাকা পয়সা দিয়ে কাজ করেনি। আমার কাছে অসংখ্য অগণিত ফোন আসে প্রতিটা দিন যে ওস্তাদ আমি তো একজনের কাছে টাকা দিয়ে ধরা খেয়েছি, মানুষকে বিশ্বাস করতে পারছি না, কারণ মূল যে বিষয়টা সেটা যদি বলতে যাই তাহলে বিষয়টা খারাপ লাগে, আপনার কাছে বলতেও কষ্ট হয় এবং না বললেও হয় না। একজন হুজুর মানুষ আমার কাছ থেকে টাকা নিল, টাকা নেওয়ার পরে ফোনটা বন্ধ করে দিয়েছে, আর টাকাও দিল না, কাজও করে দিল না, ফোনটাও ধরল না। এই যে একটা মনের কষ্ট, মনের আবেগ, আপনাদের মাঝে মাঝে মানে বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে, বিশ্বাসের জায়গাটা হারিয়ে গেছে। তো এখন কাকে বিশ্বাস করব? বিশ্বাসের তো জায়গা নাই, বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে গেছে কিছু মানুষের জন্য। তো আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, যে কথাটা আপনাদের জন্য খুবই
সহজ এবং সহজ ভাষায় আমি বলি যে যারা আসলে মূল ধারার বশীকরণ যারা কাজ করে তারা একটা বশীকরণ করতে গেলে সর্বনিম্ন 5,000-এর উপরে আপনার কাছ থেকে টাকা নেবে। 5,000-এর উপরে 6,000, 7,000, 8,000 এরকমভাবে টাকা নেবে। যদি দেখেন যে 500, 1500, 1,000 টাকায় কেউ বশীকরণ করে দিতে চাচ্ছে, তাহলে মনে করবেন লোকটা চিটার বা সে লোকটা ফ্লড, সে লোকটা আসলে মূলত আপনার কাজ করবে না। আন্দাজে আপনার কাছ থেকে আপনাকে প্রতারণার জালে ফেলে আপনার কাছ থেকে টাকাগুলো হাতিয়ে নেবে। কারণ একটা বশীকরণ কাজ করতে গেলে যে কালিটা ব্যবহার করতে হয়, যেমন আমি মাঝে মধ্যে বলে থাকি যে কাইসার কালি, হাব্রো জাফরান, মেশকো জাফরান এবং কামসিঁদুর, এই যে কালিগুলোর কথা বলি, এই কালিগুলোর দাম সম্পর্কে যদি আপনারা মানে ন্যূনতম জ্ঞান থাকে, তাহলে বশীকরণের জন্য ওই 500, 1,000 টাকা দিয়ে কারো কাছ থেকে বশীকরণ করে নিতে চাইবেন না। কারণ বশীকরণ তত সহজ জিনিস না যে আপনি চাইলেন আর হয়ে গেল, এমনটা না। বশীকরণ কাজটা অত্যন্ত কঠিন। একটা মানুষ আপনার কথা শুনছে না, মানছে না, সেই মানুষটা আপনার কথা শুনবে, আপনার কথা মতো চলবে, আপনার নিয়ন্ত্রণে আসবে, তাহলে কাজটা কি সহজ মনে করেন? সহজ না, কঠিন কাজ। কিন্তু যে পারে তার কাছে সহজ, তার কাছে সহজ। কিন্তু একজন তান্ত্রিকও পেরেশানিতে পড়ে যায় অনেকগুলো বশীকরণ করতে গিয়ে, কারণ অনেক নামের উপরে বশীকরণ আদৌ হয় না। বশীকরণ কিন্তু সকল রাশির উপরে হয় না, কথা বুঝলেন? অনেক ব্যক্তি আছে দেখবেন গল্প সাধারণভাবে যদি আপনি বশীকরণ করতে যান, তাহলে একটা বশীকরণ কাজ করতে গেলে ম্যাক্সিমাম আপনার যে অর্থটা ব্যয় হবে সেটা কম করে হলেও আপনার 5,000 থেকে 6,000 টাকা খরচ হবে। তারপরে একটা মানুষের পারিশ্রম আছে, মানে সে পারিশ্রমিকভাবে সে শ্রম দিল, কাজ করলো, তার তো একটা অনুদান আছে বা তার একটা চাওয়া পাওয়া আছে, তার একটা কামলার দাম আছে, মজুরি আছে, তার একটা হাদিয়ার ব্যাপার আছে, আছে কি না? তো আপনারা যারা এই যে সাধারণভাবে বশীকরণ করে নিতে চান, যে 500, 1,000 টাকা দিয়ে বশীকরণ হয়, 1,500 টাকা, 2,000 টাকা দিয়ে বশীকরণ হয়, আসলে মূল কথা হচ্ছে আপনারা চিটার বাটপারদের তালে পড়েন। আর ওরা মনে করেন 500, 2,000, 1,000 এরকম করে নিয়ে দেখা যাচ্ছে আপনার নামটা ব্ল্যাক লিস্টে রেখে দিচ্ছে। কারণ আপনারা অল্পতে সস্তায় আপনারা ক্রয় করতে গেছেন, আর ক্রয় করতে যাওয়ার ফলে আপনারা ঠকেছেন। ঠিক আছে? আসলে মূল একটা বশীকরণ যদি প্রকৃত বশীকরণ করতে যান, তাহলে ম্যাক্সিমাম আপনার 6,000 থেকে 7,000 টাকা খরচ হবে। এই যে সাধারণ একটা কাজ দিচ্ছি, এই কাজটা করতে গেলে এটা হাব্রো জাফরান দিয়ে করতে হবে। এই কাজটা করতে গেলে হাব্রো জাফরান ব্যবহার করতে হবে। তো আপনারা হাব্রো জাফরান পাবেন না, আপনারা কেশর কালি দিয়ে করবেন। কাজটা একটু দেরি হলেও কাজ হবে, 100% কাজ হবে। আমি নিয়মটা বলে দিচ্ছি, 3টা নিয়ম আছে। প্রথম যে নিয়ম, এই নিয়মটা হচ্ছে আপনারা এই তাবিজটা অঙ্কন করবেন, ঠিক আছে? এই তাবিজটা অঙ্কন করার পরে এই তাবিজটা একটা ছোট করে ভাঁজ করবেন। ছোট করে ভাঁজ করার পরে এই তাবিজটাকে আপনারা একটা লোহার মাদুলিতে তুলবেন। তোলার পরে লোহার কভারের ভিতরে, খোলের ভিতরে তুলে এটা চুলার ভিতরে পুঁতে রাখবেন। এমনভাবে রাখবেন তাবিজটা যেন পুড়ে না যায়। 2 নাম্বার যে নিয়মটা, অর্থাৎ এখানে তৃতীয় যে নিয়মটা, সেই নিয়মটার কথা বলি। এই তৃতীয় নিয়মে যদি কাজ করতে যান, তাহলে এই তাবিজটি লিখতে হবে। লেখার পরে আপনার তাবিজের ভিতরে এই তাবিজের মাঝখানে কিছুটা পরিমাণ গুড় রাখতে হবে, কুশেলের গুড়, আখের গুড় রেখে এটাকে মনে করেন যে ওই ভাঁজ করে, ছোটো করে ভাঁজ করে কয়েকটা 7টা লং দিবেন। দেওয়ার পরে ভাঁজ করে নেবেন। নেওয়ার পরে এটা কী করবেন, চুলার ভিতরে পুঁতে রেখে দিবেন। 3 নাম্বার যে নিয়মটা, ঠিক আছে, অর্থাৎ চতুর্থ প্রকার যে নিয়মটা, এটা আপনার কি করতে হবে জানেন? এটা তাবিজটা সুন্দর করে লিখতে হবে। লেখার পরে 3টা তাবিজ লিখবেন। 3টা তাবিজ লিখে একটা আপনার হাতে রাখবেন। পুরুষ হলে ডান হাত গলায় ব্যবহার করতে পারবেন, নারী হলে বাম হাত গলায় ব্যবহার করতে পারবেন। এই তাবিজটা লেখা হয়ে গেলে একটি তাবিজ আপনি হাতে রাখলেন, একটি তাবিজ গাছে ঝুলিয়ে দিবেন, আর একটি তাবিজ আপনি পাতিলের ভিতরে গুড় দিয়ে, তাবিজের মাঝখানে গুড় দিয়ে পাতিলটা সুন্দর করে মাটির পাতিলা হতে হবে, ছোট আকারে মাটির পাতিলা হতে হবে। সেই পাতিলার ভিতর রেখে আপনি সুন্দর করে চুলার ভিতরে পুঁতে রাখবেন, অথবা আগুনের তাপ দেবেন। 24 ঘন্টা যেন তাপ পায়, হালকা হালকা মিটি তাপ দিবেন। ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে, 100% গ্যারান্টি দিয়ে বললাম। তো নিয়মটা দেখালাম এবং নিয়ম আপনাদের সামনে রাখলাম। এই নিয়মে কাজ করবেন, 100% কাজ হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।